হাই ফ্রেন্ড, আমি নিতু আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা চলছে। এখন আমি করাবো 24শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা, যেটা তোমাদের আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে এখান থেকে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন এসেছিল নীতি আয়োগের বর্তমান সিও কে? তো এটা তোমাদের রিপিটেড প্রশ্ন। তো সঠিক উত্তর পি বি ভি আর সুব্রমণিয়াম। বি ভি আর সুব্রমণিয়াম বর্তমানে নীতি আয়োগের সিও। নীতি আয়োগের চেয়ারম্যানকে চেয়ারপারসন, তো নীতি আয়োগের চেয়ারপারসন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ভাইস চেয়ারপারসন সুমন বেরি। নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল 2015 সালের 1লা জানুয়ারি। 2015 সালের 1লা জানুয়ারি কিন্তু নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়েছিল। নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, বরদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? তো বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল। আর এর নেতৃত্ব দিয়েছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এছাড়া সর্দার বল্লভভাই প্যাটেল 1931 সালের কংগ্রেসের করাচি অধিবেশনে কিন্তু সভাপতি করেছিলেন। ঠিক আছে, কংগ্রেসের করাচি অধিবেশন যেটা 1931 সালে হয়েছিল, সেখানে কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল এর সভাপতিত্ব করেছিলেন। সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন। প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 51 কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? অনুচ্ছেদ 51 এটি একটি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অংশ। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি, যেটি ভারতীয় সংবিধানের 36 থেকে 51 পর্যন্ত কিন্তু বর্ণিত রয়েছে। তো 51তে কি বলা আছে? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার। রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার করবে। তো এই যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক আছে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, তপন কুমার পট্টনায়ক কোন নাচের সঙ্গে যুক্ত? তপন কুমার পট্টনায়ক, তো তিনি কিন্তু ছৌ নাচের সঙ্গে যুক্ত ছিলেন। তপন কুমার পট্টনায়ক কিন্তু ছৌ নাচের জন্য বিখ্যাত। ছৌ নাচের জন্য তিনি 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। কে? তপন কুমার পট্টনায়ক। কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? 2022। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হচ্ছে নাচের সবচেয়ে বড় পুরস্কার। ভারতে নাচের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। ছৌ নাচ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার জনপ্রিয়। পশ্চিমবাংলায় পুরুলিয়ায় কিন্তু ছৌ নাচের উৎপত্তি। ঠিক আছে, পশ্চিমবাংলার পুরুলিয়ায় কিন্তু এই ছৌ নাচের উৎপত্তি। ছৌ নাচের 3টি ভাগ, একটি হচ্ছে পুরুলিয়া ছৌ, একটা সরাইকেল্লা ছৌ এবং ময়ূরভঞ্জ ছৌ। এই 3টি কিন্তু ছৌয়ের কিন্তু 3টি ভাগ রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের পশ্চিম দিকে কোন দেশ রয়েছে? তো কালকে এই প্রশ্নটাই তোমাদের রিপিট হয়েছিল। ভারতের পশ্চিম দিকে কিন্তু পাকিস্তান অবস্থিত। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। এবং ভারতের উত্তর পশ্চিমে কিন্তু আরেকটি দেশ রয়েছে, সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান সঙ্গে ভারতের কোন লাইন রয়েছে? ডুরান্ড লাইন। আর ভারতের পূর্ব দিকে রয়েছে কি? মায়ানমার এবং বাংলাদেশ।
ভারতের পূর্ব দিকে রয়েছে মায়ানমার এবং বাংলাদেশ, উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান, আর দক্ষিণ দিকে রয়েছে কে মালদ্বীপ ও শ্রীলঙ্কা। ঠিক আছে, তো ভারতের পশ্চিম দিকে কি রয়েছে? পশ্চিম দিকে পাকিস্তান, পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার, দক্ষিণ দিকে রয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দেশ, এবং উত্তর দিকে রয়েছে নেপাল, চীন এবং ভুটান। চলো নেক্সট, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে। তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হয়েছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ 187 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। এই পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের শেষ শাসক, মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে পরাজিত করে কিন্তু এই পুষ্যমিত্র শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু এই বৃহদ্রথের কী ছিলেন? সেনাপতি ছিলেন। বৃহদ্রথের সেনাপতি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, তো তাকেই পরাজিত করে কিন্তু শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। শুঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, এবং পরে কিন্তু বিদিশায়ও রাজধানী স্থানান্তরিত হয়েছিল। শুঙ্গ বংশের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, এবং পরবর্তীতে কিন্তু বিদিশাতে কিন্তু রাজধানী স্থানান্তরিত হয়েছে। এবং শুঙ্গ বংশের শেষ রাজা কে ছিলেন? দেবভূতি। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা পাটিল। ভারতে বর্তমানে কিন্তু মহিলা রাষ্ট্রপতি রয়েছেন, তিনি হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তো তো ভারতের বর্তমান প্রধান রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু, আর প্রতিভা দেবী পাটিল ছিলেন ভারতের 12তম রাষ্ট্রপতি। তিনি 2007 থেকে 2012 পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এছাড়াও যদি দেখি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এবং লোকসভার স্পিকার কে ছিলেন? প্রথম মহিলা লোকসভার স্পিকার মীরা কুমার। তো এখান থেকে কিন্তু এসব প্রশ্ন খুব আসে, যে প্রথম প্রধানমন্ত্রীকে মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, এবং প্রথম স্পিকার মহিলা স্পিকার মীরা কুমার। চলো নেক্সট, আইস হকি খেলায় প্রতিটি দলে খেলোয়াড়দের সংখ্যা কতজন করে থাকে? তো আইস হকিতে, এটা কিন্তু আমি ডিটেলস ক্লাসে তোমাদের করে দিয়েছি, তোমরা অবশ্যই পারবে। তো আইস হকিতে কিন্তু প্রতি দলে 6 জন করে খেলোয়াড় থাকে। দেখো, ভলিবলে 6 জন, ওয়াটার পোলো 7 জন খেলোয়াড় থাকে, ইনডোর হকি 6 জন, আইস হকি 6 জন। দেখো, আমি কিন্তু গতকালে কিন্তু এটাও করে দিয়েছিলাম। নেটবল 7 জন, কর্ফবল 8 জন, খোখো 9 জন, কবাডি 7 জন, হ্যান্ডবল 7 জন, স্কোয়াশ 1 অথবা 2 জন, কিকবল 10 জন, ল্যাক্রোস 12 জন, গলফ 8 জন, ক্রিকেট 11 জন, ফুটবল 11 জন, হকি 11 জন, ব্যাডমিন্টন 1 অথবা 2 জন, বেসবল 9 জন, বাস্কেটবল 5 জন, বিলিয়ার্ডস 1 জন, বক্সিং 1 জন, এবং ব্রিজ 2 জন। পরিবার পরিকল্পনা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল? তো পরিবার যে পরিকল্পনা, সেটা কিন্তু চতুর্থ পঞ্চবার্ষিকীর একটা লক্ষ্য ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী ছিলেন তখন প্রধানমন্ত্রী। তো শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু এই পরিবার পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করেছিলেন। তো চতুর্থ পঞ্চবার্ষিকীর সময়কাল ছিল 1969 থেকে 1974, এবং চতুর্থ পঞ্চবার্ষিকী গ্যাটগিলের সূত্রের উপর তৈরি হয়েছিল। আর ভারতে পরিবার পরিকল্পনা শুরু হয়েছিল 1952 সালে। 1952 সালে পরিবার পরিকল্পনা শুরু হয়েছিল, কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1970 সালে কিন্তু এই পরিবার পরিকল্পনা কিন্তু করেছিলেন। ঠিক আছে, পরিবার পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করেছিলেন। এই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা বিশেষত্ব ছিল কি? 1969 সালে 14টি ব্যাংকে রাষ্ট্রায়ন করা। ঠিক আছে, রাষ্ট্রায়ত্তকরণ করা 14টি ব্যাংকে 1969 সালে।
পরবর্তী প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল? তো ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে। 1951 সাল থেকে কিন্তু ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে। চলো নেক্সট। দুর্গাপূজা কোন রাজ্যের একটি প্রধান উৎসব? তো দুর্গাপূজা কিন্তু আমাদের পশ্চিমবাংলার কিন্তু সবচেয়ে বড় উৎসব। অন্য অন্য রাজ্যে হয় কিন্তু প্রধানত পশ্চিমবাংলায় কিন্তু এই দুর্গাপূজা সবচেয়ে বড় উৎসব হয়। দেখো, সিকিমেও কোন উৎসব হয়? লোসার উৎসব, সাদা দাওয়া উৎসব। তামিলনাড়ুতে পোঙ্গল উৎসব, থাই পুসম এবং নাট্যাঞ্জলি উৎসব। তেলেঙ্গানায় বোনালু উৎসব, দেখো বোনালু অলরেডি চলে এসছে, বাথুকাম্বা উৎসব। ত্রিপুরায় খারসি উৎসব, পশ্চিমবাংলায় দুর্গা উৎসব, উত্তরাঞ্চল বা উত্তরাখণ্ডের গঙ্গা দশেরা, উত্তরপ্রদেশের রামনবমী, গঙ্গা মহোৎসব, নবরাত্রি এবং খিস্ত্রি। ঝাড়খণ্ডে দেখো করম উৎসব, হোলি উৎসব, রোহিণী উৎসব এবং টুসু উৎসব। কর্ণাটকে মহীশূর দশেরা, উগাদি উৎসব। কেরালায় ওনাম উৎসব এবং বিশু উৎসব। মধ্যপ্রদেশে লোকরং উৎসব, তেজাজি উৎসব, খাজুরা উৎসব। মেঘালয়ে নাকরেম উৎসব, খাসিস উৎসব, ওয়াংলু উৎসব, সাজিব উৎসব। মহারাষ্ট্রের গণেশ উৎসব এবং গুড়িপদ উৎসব। মহারাষ্ট্রের গণেশ উৎসব কিন্তু সবচেয়ে বড় উৎসব। মণিপুরে দেখো ইয়াং ও সাং, পোরাগ এবং চাফাংকুট। মিজোরামের চাপারকুট। নাগাল্যান্ডের হর্নবিল উৎসব এবং মোয়াটুসু উৎসব। হর্নবিল অলরেডি তোমাদের চলে এসেছে। উড়িষ্যার রথযাত্রা উৎসব, রাজা পার্ব এবং নৌকা হাইক উৎসব। পাঞ্জাবে লোহরি উৎসব এবং বৈশাখী উৎসব। রাজস্থানে গঙ্গা ঘর, তিজ উৎসব, বন্দি উৎসব। আসামে দেখো অম্বুবাচী উৎসব, ভোগালী বিহু উৎসব, বৈশাখী উৎসব। বিহারে ছট পূজা। ছট পূজা হচ্ছে সূর্য দেবতাকে উৎসর্গ করে পুজো করা হয় ছট পুজোটা। ছত্তিশগড়ে মাঘী পূর্ণিমা, বস্তার দশেরা। গোয়ায় সানবান উৎসব, লাদাইন উৎসব, মন্দ উৎসব। গুজরাটে নবরাত্রি উৎসব, জন্মাষ্টমী এবং কচ্ছ উৎসব। হিমাচল প্রদেশে রাখাদুমানি, গোচি উৎসব। চলো নেক্সট। দেখো, মৌলিক অধিকার থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সঠিক কী প্রশ্ন সে বলতে পারিনি। তো মৌলিক অধিকার সম্পর্কে আমি একটু বলে দিই। তো মৌলিক অধিকার ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 22 থেকে 35 এবং ভাগ 3-এ কিন্তু আলোচনা করা হয়েছে। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। বর্তমানে ভারতীয় সংবিধানে 6টি মৌলিক অধিকার রয়েছে। মূল সংবিধানে কিন্তু 7টি মৌলিক অধিকার রয়েছিল, কিন্তু 1944 সালে 78তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। দেখো, সাম্যের অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22। দেখো, জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা গেলেও 20 এবং 21 ধারা কিন্তু কখনোই স্থগিত রাখা যায় না। ঠিক আছে, 20 নম্বর এবং 21 নম্বর ধারা কিন্তু কখনোই স্থগিত করা যায় না। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28, সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক অধিকার 29 এবং 30, সংবিধান প্রতিবিধানের অধিকার 32 এবং 35। দেখো, 32 নম্বর ধারায় কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু 5টি রিট জারি করতে পারে। পরবর্তী প্রশ্ন, খেরিয়া নৃত্য কোন রাজ্যের একটি নৃত্য? তো খেরিয়া কিন্তু হরিয়ানার একটি লোকনৃত্য। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ধর্মের লোকসংখ্যা প্রায় 0.2% কমে গেছিল? তো এখানে শিখ সম্প্রদায়ের লোকের জনসংখ্যা প্রায় 0.2% কমেছে। শিখদের 2001 সালে জনসংখ্যা ছিল 1.87% এবং সেটি 2011 সালে কমে গিয়ে হয়েছে 1.72। তো প্রায় 1.1% কিন্তু কমে গেছে। হিন্দুদের দেখো 2001 সালে ছিল 80.46%,
সেটা কমে হয়েছে ৭৯.৮০%। মুসলিমদের ২০১১ সালে ছিল ১৩.৪৬%, ২০১১ হয়েছে ১৪.২৭23%। খ্রিস্টান যেটি ছিল ২০০১ সালে ২.৩৪, সেটা ২০১১ সালে কমে হয়েছে ২.৩০। বৌদ্ধ দেবতাই 0.৭৭ থেকে কমে হয়েছে 0.৭০। জৈন যেটা 0.৪১ ছিল, সেটা কমে কিন্তু 0.37 হয়েছে। ভারতের সবচেয়ে জৈন সম্প্রদায়ের লোকটা কিন্তু বর্তমানে সবচেয়ে কম রয়েছে। চলো নেক্সট। G20 থেকে একটা প্রশ্ন এসেছিল, তো সঠিক কী প্রশ্ন তো জানা যায়নি। তো তোমরা আজকে যাদের পরীক্ষা আছে অবশ্যই তোমরা একটু বলে দেবে G20 থেকে তোমাদের কী প্রশ্ন হয়েছিল।